কারণ আমাকে তো সে অলরেডি মেরে ফেলার চেষ্টা করছে আমার বাচ্চা সহ। আমি যে থাকবো তো আমার লাইফ রিস্কটা কি? 7 দিন যে আমি ছিলাম, আমার বাসায় 10 জন মহিলা কনস্টেবল আমাকে প্রতিনিয়ত পাহারায় রাখছে, যাতে আমাকে সে মেরে না ফেলতে পারে, কোনো অত্যাচার না করতে পারে। বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানীয় সংবাদ ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমি সামিয়া খান এশা, একজন নির্যাতিত নারী ও একজন মা। নির্যাতনের ও প্রত্যাশিত নাগরিক হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মূল্যায়ন কারণে আমার উপরে যে অমানবিক ও নির্যাতন হয়েছে এবং এখনো চলছে, এগুলোর গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই। আমার অনুরোধ ও অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশিত হোক, এর সঙ্গে অপরাধীর কঠোর শাস্তি হোক। আমি আমার সঙ্গে 2019 সালে 19 জুলাই ইসলামিক শরিয়াত অনুযায়ী আরিফ হোসেন সাথে বিয়ে হয়। আরিফ হোসেন বর্তমানে জয়পুরহাট জেলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার 34 BCS ক্যাডার। বিবাহের সময় আমার ফ্যামিলি আমার পরিবার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ 20 লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য উপহার আরিফকে প্রদান করেন। এছাড়াও স্বর্ণ অলংকার ও মূল্যবান ঘড়ি, হীরার আংটি দেন, যা মোট 40,80,000 টাকা। বিবাহের পর প্রথম দিকে আমার সংসার স্বাভাবিকভাবে চলছিল। চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাটের বিভিন্ন জেলায় তার চাকরির সুবাদে সংসার করে এসেছিলাম। 2020 সালে 31শে অক্টোবর আমার সংসারে একটি কন্যা সন্তান ঘনিষ্ঠ হন, যার বর্তমান বয়স প্রায় 5 বছর। কিন্তু বৈবাহিক জীবনের কিছুদিন পর থেকে আমার স্বামীর আচরণ ও চলাফেরায় পরিবর্তন দেখতে পাই। এক পর্যায়ে দেখি সে নিয়মিত মদ্যপান করছে এবং মাদক সেবী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। আরো ভয়ানক তথ্য হলো, বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। এমনকি আমার অনুপস্থিতিতে আমার বাসায় বিভিন্ন নারী এনে রাত কাটান বা বিভিন্ন সময় সে সময় কাটান। কখনো কখনো তার বন্ধুদের নিয়ে নারীর সঙ্গ দেওয়ার জন্য, মদ্যপান করার জন্য ভাগাভাগি করে নিয়ে নারীদের সঙ্গে ভোগ করেন। এসবের প্রতিবাদ করলে নিয়মিত আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তারপরেও আমি নির্বাকে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরিফ হোসেনের সকল অত্যাচার সহ ও সংসার করার অবশ্য আরোহণ দেখতে পাই এবং কামরুন জাহান বিথির নামে এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই নারীকে আমার বাসায় এনে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এই বিষয়টি নিয়ে রামপুরা থানায় গিয়ে আমি আইনগত পদক্ষেপ নিই। পরবর্তীতে আমার প্রতি আরো ক্ষোভ হয়ে ওঠেন এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এবং আরিফ নিজের পেশার দাপট দেখিয়ে আমাকে বিভিন্ন মামলার হুমকি ধামকি দিয়ে ধামাচাপা দিতে থাকেন। আরো কিছু করতে পারবো না, আমাকে বলে সবসময় আমি কিছু করতে পারবো না। এরপরে আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় 40 লাখ টাকা আমি নিয়ে যৌতুক হিসাবে তাকে প্রদান করি। অন্যথায় আমাকে নিয়ে সংসার করবে না এ কথা বলে টাকা না দিলে। অবশেষে সংসার টিকানোর স্বার্থে আমি আমার বাবা মার গ্রামের জমি 40 লক্ষ টাকায় বিক্রি করাই এবং নগদ টাকা কিছু ব্যাংকের চেকের মাধ্যমেও দেওয়া হয়। সেই টাকার মাধ্যমে আরই 12 লাখ টাকা দিয়ে কাগজপত্র বিহীন একটি প্রিমিয় গাড়ি কিনেন। এই সঙ্গে পূর্বাচলে জমি কিনেন এবং বিলাসী জীবনযাপন শুরু করেন। কিন্তু এরপরও তার অত্যাচারের পরিমাণ পরিবর্তন হয়নি এবং 50 লাখ টাকা যৌতুক আবার দাবি করেন। পাশাপাশি বাবু নামের একটি ছেলে বন্ধুর মাধ্যমে নারী সংগ্রহ করেন এবং ভোগ করেন। এই টাকা দিয়ে স্বাভাবিকভাবে তার নারী ভোগ করার প্রতিবেদন আমি জানালে তার মধ্যে সে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। গত বছর 26শে জানুয়ারি রাত আনুমানিক 3টা হবে, তো সে মদ্যপান করে এসে জয়পুরহাট বাসায় আমার যৌতুক দাবি করে প্রচুর অত্যাচার শুরু করেন। এ থেকে ছোট শিশু কন্যাকে নিয়ে আমি বের হয়ে আসি। সেদিন এক পর্যায়ে আমার সন্তান সহ আমাকে বাসা থেকে প্রাণে বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য আমি
উপরের বাসায় চলে যাই। তো উপরের বাসায় যখন যাই তখন সেই ক্ষেত্রে তারা আমারে পরামর্শ দেয়, কারণ আমার তো অবস্থা অনেক খারাপ, আমার মুখ মাথা মানে মেরে তো মানে অস্বাভাবিক করে দিছে। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চার হাতে সে কামড় দেয়, বাচ্চার হাতে কামড় দেয়, বাচ্চাটা যে মাথায় মারে, মাথা ফুলে যায়। তো আমি বলতেছি যে আমি থাকবো না, আমি চলে যাবো, আমাদের মায়েরও না। তো এক পর্যায়ে সে রান্নাঘর থেকে বটি নিয়ে আসে, আমার সে কুবাবে। তখন আমি আমার বাচ্চাকে বলি, মা তুমি মেন গেটের সামনে গিয়ে দাঁড়াও। তখন সে রান্নাঘরে বটি টানতে যে আমি মেন গেট খুলে 5 তলায়, মানে আমার যে বিল্ডিং আমি 3 তলায় থাকতাম, সে 5 তলায় চলে যায়। তো তারাও সরকারি চাকরি করে, তারা আমারে বললো কি যেহেতু এত বড় অফিসার, আপনারা আমরা আমাদের বাসায় বেশিক্ষণ রাখতে পারবো না, তা আপনি ওনার সিনিয়রকে ফোন দেন বা তাদের সাথে যোগাযোগ করেন। তো এক পর্যায়ে আমি সাবেক যে আমাদের এসপি মহোদয় ছিল তাকে আমি ফোন দিই। এসপি মহোদয় 3টা 30 মিনিট কি 3টা 40 মিনিট আমার সঠিক মনে নেই, ওই টাইমটা এসে মানে ওসি সাহেবকে পাঠান। তো 5 তলা থেকে ওসি সাহেব রাত 3টা 30 মিনিটে আমাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে মহিলা কনস্টেবল যে ছিল তার বাসায় আর কি আমার মোতায়েন করেন, যাতে মানে আরিফ আমাকে কোনো প্রবলেম বা কোনো কিছু না করতে পারে। তো এর পরের দিন সকালবেলা আমরা এসপি সাহেবের বাসায় যাই, মানে একটা সালিশ বিচার, মানে বিচার না অ্যাকচুয়ালি এসপি সাহেব ওকে ওকে বোঝানোর জন্যই মূলত ওকে ডেকেছিল। তো ডাকার এক পর্যায়ে ওই এতটাই মানে মদ্যপ অবস্থায় ছিল। তো এসপি সাহেব লাস্টে আমাকে যিনি ছিলেন উনি আমাকে বললো যে, না এসপি সাহেবের নামটা একটু বলি, ওনার নাম হচ্ছে মিনা মাহমুদ। মিনা মাহমুদ। তো উনি হচ্ছে আমারে বললো যে আমি যদি ওকে প্রেশার ক্রিয়েট করি, এখন যদি বাসায় গিয়ে আত্মহত্যা করে, এর লাইফে কে নিবে। তো এক পর্যায়ে তখন আমি তারে বললাম যে আমার তো লাইফ রিস্ক ওই বাসায়, কারণ আমাকে তো সে অলরেডি মেরে ফেলার চেষ্টা করছে আমার বাচ্চা সহ, আমি যে থাকবো তো আমার লাইফ রিস্কটা কি। পরে সে আমাকে 7 দিন 6 দিন কি 7 দিন আমি ওই বাসায় ছিলাম। থাকার পরেও আমি নর্মাল স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি তার সাথে, এবং মহিলা পুলিশও তার সাথে কথা বলার চেষ্টা করে বিষয়টা নিয়ে যে স্যার স্বাভাবিক ঠিক করা যায় কিনা, যেহেতু আপনার একটা বাচ্চা আছে। সে তাদের সামনে প্রতিনিয়ত বাজে আচরণ খারাপ ব্যবহার আমার সাথে করে। এবং আমি লাস্ট হচ্ছে মানে ঘটনাস্থলে আমার মেন যিনি উনি হচ্ছে ওই যে সাবেক এসপি সাহেবও জানেন, এবং পুরা জয়পুরহাটে যত পুলিশ মহোদয় আছেন তারা সবাই জানে, এবং ওসি সাহেবও জানেন যে উনি আমার সাথে কি পরিমাণ অত্যাচার করেছে। তো লাস্টে আমি যখন মানে সাবেক এসপি বাসা থেকে পাইলে উনি আমার সাজেস্ট করে আপনি মামলা করেন। তো তখন আমার অবস্থা অনেক মানে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, মানে আমার বুকের হাড্ডি মেরে আমার বুকের হাড্ডি ভেঙে ফেলছে, আমার এক্স-রে রিপোর্ট আছে সবই আছে। তো আমার এক পর্যায়ে বুকের হাড্ডি ভাঙছে, মানে ওই ঘটনাস্থলে আমার বুকের হাড্ডি ভেঙে গেছে। তো তারপরে আমি ঢাকায় আসি, আমি চিকিৎসা হই, সুস্থ হই। কিন্তু 7 দিন যে আমি ছিলাম, আমার বাসায় 10 জন মহিলা কনস্টেবল হচ্ছে আমাকে প্রতিনিয়ত পাহারায় রাখছে, যাতে আমাকে সে মেরে না ফেলতে পারে, কোনো অত্যাচার না করতে পারে। তো এক পর্যায়ে হচ্ছে আপনার আমি 7 দিন পরে আমি হচ্ছে এসপি সাহেবকে ফোন দিই। তো উনি আমারে বললো যে কিভাবে আমরা তো সবসময় আপনাকে এভাবে পুলিশ চেকপোস্ট রাখতে পারবো না, আপনার কোনো ডিসিশন নিতে হবে। তখন আমি তারে বললাম যে ঠিক আছে আমি বাসায় মানে আমার বাবার বাসায় যাবো, আমি সুস্থ হয়ে আমি আসবো। তো এক পর্যায়ে যখন আমি চলে আসি, সে বিভিন্ন সময় মানে আমি যখন আসি তখন আমাকে আমি এসপি মহোদয়ের কাছে বলে এবং মহিলা কনস্টেবলদের মাধ্যম ধারায় আমি বাসে উঠি এবং সুস্থভাবে ঢাকায় এসে আমার বাবার বাসায় পৌঁছাই, এবং আমি বিভিন্নভাবে চিকিৎসা নিই। তো ঢাকায় আসার পর সে বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দেয়, আমার নামে মামলা দিবে, আমার বাবার নামে মামলা দিবে, মিথ্যা মিথ্যা মামলা দিবে, সে এগুলা বলে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে। সে যে ঢাকায় আসে দেখেন, আমার বাচ্চা যে আছে 2টা ঈদ গেছে, সে কিন্তু কোনো খোঁজ খবর নেয় নাই। আচ্ছা আমার সাথে না সমস্যা, আমি তো অন্যের মেয়ে, আমার বাচ্চাটা তো অন্য কেউ না, ওরই তো বাচ্চা। তো ওই কিন্তু কখনোই খোঁজ খবর নেয় নাই আমার বাচ্চার এই কয়দিনেও। তো না হওয়ার পর আমি 4-5 মাস পরে যখন দেখলাম খোঁজ খবর নিচ্ছে না, তো আমার ফ্যামিলি থেকে আমার এক ভাই মানে আমার আমার কাজিন, সে আমার উপদেশ বললো যে তোর যেহেতু খোঁজ খবর নিচ্ছে না, এই লোক তো ভালো না, কারণ এ তো হচ্ছে মানে মাদকাসক্ত প্লাস হচ্ছে অন্য নারীতে সে হচ্ছে লিপ্ত। সো এবার ইনার আবার টাকা পয়সার প্রতি অনেক লোভ আছে, সে আমার প্রতিনিয়ত টাকা পয়সার লোভ আছে এটা বলছে। বলার পর তো আমি তখন ভাইয়ার কাছে জিজ্ঞেস করলাম ভাইয়া আমি কি করব। তখন সে আমার প্রথম বললো কি, যেহেতু চাকরি করে, যেহেতু তুই সংসার করতে চাস, মানে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কিন্তু সংসারটা করতে চেয়েছি, কারণ আমি চিন্তা করেছি যদি আমি কিছু করি আমার বাচ্চাটার
ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, আমি তো মা, আমি তো আমার সন্তান ছাড়তে পারবো না। তো তখন ভাইয়া আমার বললো কি যে তুই কোর্ট কাছারিতে যাস না, কোর্ট কাছারিতে গেলে অনেক প্রবলেম হবে, এর থেকে তুই মানে সাময়িকভাবে তুই হচ্ছে আইজিবি বরাবর তুই একটা অ্যাপ্লিকেশন দে। তো আইজিবির কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পর তার 7 দিন পরেই মনে হয় মানে রাজশাহীতে যায়। যাওয়ার পরে হচ্ছে আমাকে 29শে জুন মাসে ডাকে ফার্স্ট। 29শে জুন মাসে গিয়ে আমি সাক্ষী দিয়ে আসি।